আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি জানালেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। মিয়ানমারের সহিংসতাকে প্রত্যাবাসনের সুযোগ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া। বিএনপি মহাসচিব রুশ রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানানোর আহ্বান। কুয়েটে 2 মাসের বেশি সময় পর শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও পাঠদান বিরতিতে শিক্ষকরা লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা। এবং নিজস্ব বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজে পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সেনাদের প্রস্তুতি নিশ্চিত করা উৎক্ষেপণের লক্ষ্য মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন বলেছেন, রাশিয়া চায় বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে, এই অঞ্চল কোনোভাবে অস্থিতিশীল না হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা বলেন। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সবার মতো রাশিয়াও নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়। রাহুল রায়ের রিপোর্ট। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে বিএনপি। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। ঘণ্টাখানেক বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু রাশিয়ান নয়, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে। তো স্বাভাবিকভাবে তারা অপেক্ষা করছে সবাই নির্বাচনের জন্য, নির্বাচিত সরকারের জন্য। আমির খসরু জানান, এই অঞ্চলে স্থিতিশীলতা চায় রাশিয়া। সকলের তো কনসার্ন আছে যে সবাই এই এলাকায় একটা স্টেবিলিটি চায়। এই কেউ চায় না যে এটা ভৌগোলিক একটা আমাদের জিও স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে, এটা যাতে স্টেবিলিটিটা যাতে অব্যাহত থাকে, এটা সকলের ইন্টারেস্টে সকলে চাই। বিএনপির নেতা জানিয়েছেন, দুই দেশের স্বার্থ ও বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য যে বিষয়গুলো বাধাগ্রস্ত করছে সেগুলো আলাপ হয়েছে, সেগুলো সহজীকরণের ব্যাপারে তারা বলেছে, সেগুলো সেদিকে তারা নজর দেবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির প্রেস উইং রাতে জানিয়েছে, সোমবার লন্ডন থেকে রওনা দিয়ে মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছাবেন। শনিবার সন্ধ্যায় বিএনপি গুলশান কার্যালয়ে যৌথ সভা শেষে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুলতানা হিমুর রিপোর্ট। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম জিয়া। জানান, বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপির প্রস্তুতির কথা। আজকে সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি, আমাদের ঢাকা সিটি, 2 দক্ষিণ এবং উত্তর, একই সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে
জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি। শৃঙ্খলা মেনে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। কর্মীদের এক হাতে জাতীয় পতাকা ও আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামান হায়দার বলেছেন, সংস্কার উদ্যোগের দ্রুত ও যৌক্তিক বাস্তবায়ন দেখতে চান তারা। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দলটির 13 সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেন। প্রধান সমন্বয়ক বলেন, রাষ্ট্রকাঠামোর বিধিমালার সুযোগ নিয়ে নতুন কোনো ক্ষমতাধর ব্যক্তি যেন আবারও রাষ্ট্রকাঠামোকে ফ্যাসিবাদের দিকে নিতে না পারেন, সেই ব্যবস্থা চান তারা। তবে দিনের পর দিন সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না। ন্যূনতম মতের ভিত্তিতে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় 12 দলীয় জোট। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, শুধু জাতীয় ঐকমত্য কমিশন এককভাবে ঐকমত্য তৈরি করতে পারবে না, রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য তৈরিতে উদ্বুদ্ধ করতে হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত রয়েছেন। কুয়েটের শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত শ্রেণী কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। সকাল থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, শিক্ষক সমিতির সিদ্ধান্ত মোতাবেক এখনও পাঠদান করার পরিস্থিতি তৈরি হয়নি। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় 6 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরকম পরিস্থিতিতে 25 ফেব্রুয়ারি একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন 14 এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় 4 মে একাডেমিক কার্যক্রম শুরু ও 2 মে হল খোলার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা 15 এপ্রিল মঙ্গলবার তালা ভেঙে হলগুলোতে প্রবেশ করে। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে মাঠে নামে তারা। 24 এপ্রিল রাতে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতির ঘোষণা দেন। 1 মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মতো প্রশাসক দিয়ে চলছে গাজীপুর সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে মেয়র ও কাউন্সিলর সহ কোনো জনপ্রতিনিধি না থাকায় দেশের বৃহত্তম এই সিটিতে নাগরিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। নগরবাসীর অভিযোগ, নগরের উন্নয়ন এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ছে। গাজীপুর থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। মনোরম সবুজ আর শিল্প কারখানার মিশেলে গড়ে ওঠা গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 65 লাখ লোকের বাস। জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিন এ নগরীতে আসেন আরও কয়েক লাখ মানুষ। 19 আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও মেয়র সহ 57 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। নিয়োগ দেওয়া হয় প্রশাসক। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি না থাকায় থমকে আছে উন্নয়ন সহ সব ধরনের নাগরিক সেবা। আসলে জনগণের সেন্টিমেন্ট কিন্তু জনপ্রতিনিধিরাই বুঝে। ওনারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত লোকজন, ওনাদের যে পর্যন্ত সময়, যে কয়টা পর্যন্ত অফিস করার নিয়ম, ওনারা ওই পর্যন্ত অফিস করে। এরপরে জনগণকে নিয়ে চিন্তা করার মতো সময় ওনাদের নেই। এখন সব কাজ বন্ধ, সব এলাকায় মানুষ খুব অশান্তির মধ্যে আছে। কোনো রাস্তাঘাটের কাজ হচ্ছে না, যেই কাজ হয়েছিল সেটা সেইভাবে পড়ে রয়েছে। সেই জায়গা দিয়ে আপনার কোনো ধরনের রিক্সা, গাড়ি ঘুরি কোনো কিছু চলাচল করতেছে না, মানুষ হাইটে চলাচল করতেছে। এখন সিটি কর্পোরেশন কোনো জবাবদিহি করতে হয় না, ওনারা ওনাদের মতন কাজ করে। আমরা নগরবাসী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ট্রেড লাইসেন্স ইস্যুর মতো জরুরি সেবাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। ময়লা অপসারণ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমেও ধীরগতি। কোথাও কোথাও সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর চুরি ছিনতাই বেড়ে জননিরাপত্তা হুমকির মুখে। প্রতিটা ওয়ার্ডই অভিভাবক শূন্য হয়ে পড়েছে। প্রতিটা ওয়ার্ডেই ছিনতাই, রাহাজানি, অনেক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। বিভিন্ন দীর্ঘসূত্রতা হচ্ছে, যার কারণে আমাদের যে নাগরিক সেবা তা বিঘ্নিত হচ্ছে। সামাজিক পারিবারিক কলহ, এই সমস্ত কাজে আমরা অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছি, যেহেতু আমাদের এলাকায় বর্তমান সিটি কর্পোরেশনের কোনো
স্থায়ী কাউন্সিলর নেই। তবে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রতিনিধি না থাকলেও জনগণের কথা শুনছেন তারা। ভোগান্তি কমাতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দিয়ে সব ধরনের নাগরিক সেবা অব্যাহত রাখা হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে কোনো ফাইল জমা নেই, আমরা দিনের কাজ দিনে শেষ করছি। আর জনপ্রতিনিধি না থাকায় ওয়ার্ডের সচিব আছে, তাদের মাধ্যমে আমরা সমস্যাগুলো শুনছি এবং সমাধান করছি। আমাদের কাছে কেউ সেবা পেতে আসলে আমরা যত দ্রুত সম্ভব সেটা করে দিচ্ছি। দীর্ঘদিন অভিভাবক শূন্যতা স্থবির হয়ে আছে আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ও নাগরিক সেবার কার্যক্রম। কবে মিলবে এর থেকে পরিত্রাণ জানে না কেউ। সবাই তাকিয়ে আছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের দিকে। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করবে না বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন, একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থা, অন্যদিকে বাংলাদেশের আশ্রয়ে বাস্তুহারা 11 লাখের বেশি রোহিঙ্গা পুরো অঞ্চলকে করেছে অনিরাপদ। তৈরি হয়েছে ভূরাজনৈতিক সংকট। তার উপর নতুন করে প্রতিদিন গড়ে 30 জন রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সব মিলিয়ে গত কিছুদিনে অনুপ্রবেশের সংখ্যা লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর কৌশলগত প্রভাব ও সমাধানের পথ নিয়ে আলোচনায় বক্তারা শোনালেন শঙ্কা আর সম্ভাবনার কথা। রাখাইনে আরাকান আর্মির প্রভাব নিয়েও মিশ্র প্রতিক্রিয়া বক্তাদের। History says that such a problem has never been resolved peacefully. Is this the conflict that is going on in Myanmar? Is this the conflict that is going to give or bring up an opportunity to resolve this issue? We have to ponder over it, and maybe while the situation has definitely been more complicated, but maybe this is the opportunity in which the Rohingyas' rights can be re-established and they can go back to their home. বক্তারা মানবিক করিডোর ইস্যুকে বাংলাদেশের জন্য প্রথম ভূরাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখছেন। If you accept Rohingyas as part of Bangladesh, we will soon become the dumping ground of stateless people. This is not an option. This is our red line. আরাকান আর্মিকে সীমান্তের ওপরে নতুন প্রতিবেশী হিসেবে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজেদের সীমান্ত রক্ষার তাগিদ দেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানানো হয়। শনিবারের এই সিদ্ধান্তের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান সামরিক বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, শনিবার 450 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণের উদ্দেশ্য সেনাদের প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও বাড়তি চালন ক্ষমতা সহ কারিগরি বৈশিষ্ট্যগুলো যাচাই করা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে হামলার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি পাকিস্তানের। স্বাধীনভাবে এই হামলার তদন্তেরও আহ্বান জানিয়েছে দেশটি। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান আইসিবিসি প্রকল্পটি সারা দেশে সম্প্রসারণ ও স্থায়িত্বশীলতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার। সরকারি প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্লুমবার্গ ফিলান্থ্রোপিজ পার্টনার সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ জানান, দেশের 64 জেলায় এই কেন্দ্র বিস্তারের পরিকল্পনা রয়েছে। শিশুদের ডুবে মৃত্যুর ঝুঁকি কমানো ও সার্বিক বিকাশ নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। সভায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার 75 জন প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে ছিল গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর, GHAI, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, সেন্টার ফর
ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ CIPRB এবং সিনারগোস। মমতাজ আহমেদ জানান 2026 সালের জানুয়ারি থেকে প্রকল্পের দ্বিতীয় ধাপ শুরুর পরিকল্পনা চলছে। স্ট্রোক সহ নানান রোগের ঝুঁকি কমাতে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রংপুরের কাউনিয়ায় অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রান্তিক পর্যায়ের রোগীরা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। শ্রমজীবী কৃষক সহ প্রান্তিক পর্যায়ের রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে রংপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প হয়েছে। নির্বাক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউনিয়া উপজেলার মহেশা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। দেখাই বাচ্চারও সমস্যা, বাড়িতে সিরিয়ালে দেখাইতে হয়, টাকা পয়সা লাগে অনেক, সব মিলে তো এখানে সুবিধা বেশি। প্রান্তিক পর্যায়ের রোগীদের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। আমরা বয়োবৃদ্ধ যারা আছে, মা বোনরা যারা আছে, বিশেষ করে তাদের কথা চিন্তা করে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করা, আমরা যেন এই সেবাটা তাদের দ্বারগোড়ায় পৌঁছায় দিতে পারি। স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে রোগীদের স্ট্রোক সহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়েছে। এই যে যেমন স্ট্রোকের যে ঝুঁকি বেড়ে যাচ্ছে, এই জায়গাটা অন্ধকারে রয়ে যাচ্ছে সমাজে, আর কি কেউ বুঝতে পারতেছে না যে গোপনে গোপনে এরকম সমস্যাগুলো মাথাচাড়া দিচ্ছে। আমরা চাই যে আমাদের ভালো চিকিৎসা সেবা উন্নত আরও করতে চাই, আমরা কিভাবে বেটার করা যায় সেইভাবে আমরা কাজ করছি। দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে গাইনি, শিশু, মেডিসিন, হৃদরোগ, চক্ষু ও দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা 3000-এরও বেশি রোগীকে চিকিৎসা সেবা দেন। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। টরন্টো সাহিত্য বিষয়ক সংগঠন ঘাসফড়িং সাহিত্য চর্চার আয়োজনে বাংলাদেশি কানাডিয়ান লেখকদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা বসেছিল এগলেনট স্কয়ার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। স্থানীয় সময় শনিবার দুপুরে বাংলাদেশি কানাডিয়ান লেখকরা নিজস্ব লেখা থেকে পাঠ, তাদের বই নিয়ে অনুভূতি প্রকাশের পাশাপাশি উন্মুক্ত সাহিত্য আড্ডায় মেতে ওঠেন। সাহিত্য আড্ডায় অংশ নেন অধ্যাপক ডক্টর সুজিত দত্ত, আকবর হোসেন, সাংবাদিক শওকত আলী সাগর, গোলাম রাব্বানী শিহাব, নাহিদ খান, হাসান মাসুক ও সাইমুম শাইখ। ঘাসফড়িংয়ের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সংগঠনের প্রধান আমিনুর রহমান। সঞ্চালনায় ছিলেন রওশন মুন্নি। কবি শামসুর রহমানের কবিতা আবৃত্তি করেন মনজুমান আরা ও নুরুন্নাহার সুপ্তি। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরায় ক্ষেতে কেটে রাখা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে ধান। শ্রমিক সংকটে খেতে থাকা বাকি ধানও ঘরে তুলতে পারছেন না কৃষক। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গত 2 মে রাতে সাতক্ষীরায় 48 মিলিমিটার বৃষ্টি হয়। খেতে পানি জমে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে যোগ হয়েছে শ্রমিক সংকট। জেলার অধিকাংশ স্থানে এখন 1000 থেকে 1200 টাকা দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ধান মোটামুটি ভালো হয়েছে আল্লাহ মর্জি। এখন ধানটা হইতেছে বৃষ্টির কারণে আমরা ধান উঠাতে পারতেছি না। এই বর্ষা হঠাৎ দুর্যোগ শুরু হয়ে গেছে, এর জন্য আমরা কি করব, আমরা তো বুঝে ট্রেনে কাটি থইছি, গোছাবো, গোছাই পারিনি। হঠাৎ কালকে বৃষ্টির কারণে আমাদের এই ধানটা বুড়ি গিয়েছে। আগে জন ছিল 300-350 টাকা, এখন জন দুবেলা 900 টাকা, 1000 টাকা। আগে জনের দাম ছিল 600 টাকা 2 বেলা, আর এখন হচ্ছে 1200 টাকা, তাও দিচ্ছে না, আবার খাতি দিচ্ছে। এত কষ্ট। ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কাটা ধান মাঠে ফেলে না রেখে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে এই কৃষি কর্মকর্তা। কিছু লেবার সংকটের কারণে আমাদের কৃষকের কিছু ধান মাঠে রয়ে গেছে। আমরা কৃষকদেরকে বলছি এই ধানগুলো দ্রুত ঘরে তুলে ফেলেন, আমাদের সামনে আরো বৃষ্টি আছে। স্বপ্নের ফসল ঘরে তোলাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরার কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নদীতে বাঁধ দিয়ে প্রথমে সড়ক ও পরে স্থাপন করা হয় জমজমাট বাজার। অভিযোগ উঠেছে নদী হত্যার এমন কাজে জড়িত রাজনীতিবিদ সহ মানুষ গড়ার কারিগর একজন শিক্ষকও।
সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের কালাগাং নদীর জায়গা ভরাট করে প্রায় অর্ধশত আধাপাকা দোকানঘর নির্মাণ করেছেন ভূমিদস্যুরা। এতে জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগে স্থানীয়রা। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে উৎসারিত পাটলাইয়ের শাখা নদী কালাগাং। তাহিরপুরের উপর দিয়ে বয়ে যাওয়া নদীটিকে ঘিরে চলে হাজারো মানুষের জীবন জীবিকা। 2006 সালে মাটিয়ান হাওরের ফসল রক্ষায় প্রবাহমান নদীর উৎসমুখে অস্থায়ী বাঁধ নির্মাণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ। এতে দুভাগে বিভক্ত হয়ে পড়ে নদীটি। স্থানীয়দের অভিযোগ, বাঁধটি দখল করে শ্রীপুর বাজার সম্প্রসারণ করেছে রাজনৈতিক প্রভাবশালীরা। এখন এই কিছু কিছু লোক আছে এরা এটার মধ্যে ঘরবাড়ি করছে। টলার গাড় আছে, গাড়টা পর্যন্ত নাই গিয়া এরা বিট করিয়া বাজার দোকানপাট মানাইতেছে। পানি যে দেখা যাইতেছে না, বাজার পর্যন্ত পানিটা, জাঙ্গাল পর্যন্ত পানিটা দেখা যাইতেছে, এই পর্যন্ত নদী ছিল। তবে অভিযুক্তদের দাবি, শ্রেণী পরিবর্তন হওয়ায় জমি বন্দোবস্ত দিয়েছে প্রশাসন। এটাকে বরাট করা হয়েছে, বরাট করার পরে এখানে আমাদের এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে সবাই বিট আকারে নিয়ে এটাকে মানে ফেরি থেকে অন্তর্ভুক্ত করে দিচ্ছে আর কি, যেটা লিজ নেওয়া, বুঝছেন এরকম। আমরা দোকান বলছি দুইটা দিকে মাঝে বরাট করে যাচ্ছি, আমরা দুইটা দিকে মাঝে দিয়ে রাস্তা গেছি। তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যদি কেউ অবৈধ দখল করে থাকে নদীর কোনো অংশ, আমরা সে ব্যাপারে উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করব এবং যারা যে জনবসতি গড়ে উঠেছে আমরা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কালাগাং নদীর প্রাণ ফেরাতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা হাওরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবিক করিডোর নিয়ে চুক্তি হয়নি জানালেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। মিয়ানমারের সহিংসতাকে প্রত্যাবাসনের সুযোগ মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় রাশিয়া। বিএনপি মহাসচিব রুশ রাষ্ট্রদূতের বৈঠকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানানোর আহ্বান। কুয়েটে 2 মাসের বেশি সময় পর শিক্ষা কার্যক্রম শুরুর কথা থাকলেও পাঠদান বিরতিতে শিক্ষকরা। লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা। এবং নিজস্ব বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজে পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সেনাদের প্রস্তুতি নিশ্চিত করা উৎক্ষেপণের লক্ষ্য মন্তব্য। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।